আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে আমরা চতুর্থ অধ্যায় করতেছিলাম, চতুর্থ অধ্যায় 4.1 আমরা শেষ করেছি। এখন 4.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করবো। তো এর পূর্বে তোমরা জানো যে 4.1-এ আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করেছি। এখন 4.2-এ ভাগ আছে, বীজগণিতীয় রাশির ভাগ। তো ভাগ করার জন্য গুণের যেরকম যে একটা আমরা সূত্র দেখেছিলাম যে কিভাবে গুণ করতে হবে বা গুণের নিয়মগুলো কি, ঠিক ভাগেরও ঠিক সেরকম কিছু সূত্র আছে বা নিয়ম আছে, সেগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে ভাগের যে একটা বিধি মানে তো নিয়ম, এর আগে গুণের সূচক বিধি দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব হলো যে ভাগের সূচক বিধি। তো ভাগের সূচক বিধিটা কিরকম, যেমন ধরো এখানে যদি আমরা এরকম থাকে যে a⁵ ভাগ a³ এরকম যদি থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা জানি কি ভাগ মানে কি, এটা উপরে এটা নিচে, তাহলে a⁵ নিচে হলো a³, এটা আমরা লিখলাম। এখন এটাকে যদি আমরা গুণের নিয়মে যদি আমরা ভেঙে ভেঙে লিখি যে এ, তাহলে কয়টা হবে? এখানে 5টা এ হবে। নিচে কয়টা এ হবে? এ গুণ 3টা হবে। আমরা a⁵ আছে, এজন্য গুণের নিয়ম অনুযায়ী আমরা লিখলাম 5টা এ, এখানে লিখলাম 3টা এ। এখন উপরে নিচে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কি থাকে দেখো, এখানে এ উপরে 3টা, নিচে 3টা কেটে গেল, তাহলে কি থাকে? এখানে থাকে হলো 2টাই, অর্থাৎ এ গুণ এ। নিচে যেহেতু কিছু নাই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো a²। তো এইটা গুণের যে সূচক বিধি সেটা। তো এটা থেকে আমরা এইভাবেও জিনিসটা করতে পারি। মূলত এরকম আছে, কিন্তু আমরা গুণের সময় কি লিখেছিলাম যে a⁵ গুণ a³ যদি থাকতো, তাহলে আমরা কি লিখতাম? এই ভিত্তিটা একই রকম থাকতো, আর এই 5 + 3 এটার সাথে যোগ হয়ে যেত, পরে কি হতো? a⁸ এই যে আমরা গুণের সময় যোগ করেছি, এই গুণের সময় যেটা আমরা যোগ করেছি, ভাগের সময় ঠিক সেটা কি হবে? ভাগের সময় ঠিক সেটা বিয়োগ হয়ে যাবে। তো কিভাবে হবে? এটাকে যদি আমরা এভাবে করি যে a⁵ ভাগ a³, এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে এ ভিত্তি একই রকম থাকবে 5 - 3, অর্থাৎ এইখানে আমরা যেটা দেখলাম যে আগে কি দেখলাম যে গুণের সময় আমরা যোগ করেছিলাম, সেটা ভাগের সময় কি হবে? বিয়োগ হবে। তোমরা জেনে থাকবে, পঞ্চম শ্রেণীতে যখন তোমরা পড়েছো তখন তোমরা জানো যে মানে বারবার যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে গুণ বলে, আর বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে ভাগ বলে। তো ঠিক এইখানে গুণের সময় আমাদের যোগ হয়েছিল, এখন ভাগের সময় এইখানে বিয়োগ হবে। তো আমরা তাহলে কি পাবো? এখানে এই 5 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে থাকবে 2, অর্থাৎ স্কোয়ার। এখানে আমরা যেটা পেয়েছিলাম a², এখানে ঠিক এটা পেলাম। এটা সূচক বিধি। আমরা এইভাবে করব না, অনেক সময় আমরা এটা বোঝানোর জন্য দেখলাম, আমরা গুণের যে ভাগের যে সূচক বিধিটা ছিল, এই ভাগের সূচক বিধিটা আমাদের এইখানে এইভাবে করব, অর্থাৎ ভাগের সূচক বিধিটা আমাদের এরকম। সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা সূত্র দেখবে যে a⁴m ভাগ a⁴n। গুণের সময় কিন্তু আমরা এরকম একটা সূত্র দেখেছিলাম যে a⁴m গুণ a⁴n, তখন আমরা লিখেছিলাম a⁴m + n। এখন আমরা লিখব a⁴m
মাইনাস এন। এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের বইয়ে দেয়া আছে, এইটা তোমাদের বুঝতে সমস্যা হতে পারে যে এ ডাজ নট ইকুয়াল টু 0, এই কথাটা লেখা আছে, দেখবা তোমাদের বইয়ে লেখা আছে। এইখানে এই কথাটার অর্থ কি, যে এ সমান 0 হতে পারবে না, মানে এ সমান 0 হতে পারবে না। আরেকটা জিনিস তোমাদের বইয়ে দেখবে লেখা আছে যে এম, এরকম লেখা আছে যে এম এন এর চাইতে বড় হবে, এরকম লেখা আছে। এই কথাটার অর্থ হলো যে এন এর চাইতে এম বড়, অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে এম এর চাইতে এন ছোট, আর এ কোনো সময় শূন্য হবে না, বা এ শূন্য হতে পারবে না, এ শূন্য হতে পারবে না, এই কথাটার অর্থ। তো সূত্র আমরা জানলাম যে যখন ছিল যে এ টু দি পাওয়ার এন গুণ এ টু দি পাওয়ার এন, তখন আমরা যোগ দিলাম, এখন দিলাম বিয়োগ, অর্থাৎ এইটা সমান এইটা। এই ধরনের যখন টার্ম আসবে অঙ্কের, তখন আমরা অঙ্কগুলো এইভাবে করব। তো এটা ছিল গুণের সূচক বিধি। তো এটা একটা সূত্র ছিল, এটা একটা সূত্র ছিল। আর একটা সূত্র, এ নট, অর্থাৎ এর উপরে যদি 0 হয় তাহলে অন হবে, এর উপরে 0 হলে অন হবে। এটা অনুসিদ্ধান্ত, এটা সূত্র, আর এটা অনুসিদ্ধান্ত। এখন এটা কিভাবে হয় এটা আমরা একটু দেখব। তো আমরা এটা একটু দেখব যে এ টু দি পাওয়ার 0 অর্থাৎ এ নট সমান অন, এটার যে প্রমাণটা, সে প্রমাণটা আমরা এখন দেখব। যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম, এরকম যদি থাকে, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখবো, যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটাকে আমরা এরকম লিখতে পারি, উপরে এ টু দি পাওয়ার এম, আর এইখানে এ টু দি পাওয়ার এন। কেন লিখলাম, এইটা ভাগ এইটা আছে, তার মানে কি এটা উপরে এটা নিচে, এটা আমরা লিখলাম। আর এইখানে এটা কি, এ টু দি পাওয়ার এম থেকে এম বিয়োগ করলে কি, এটা যোগ এটা বিয়োগ কেটে যায়, তাহলে কি এ টু দি পাওয়ার এই 0 হয়। আর এইখানে দেখো এইটার এটা যদি কেটে যায়, একই রকম তো দুইটাই, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম, তাহলে একই রকম যদি হয় তাহলে এটা কি হয়, অন হয়। সুতরাং এ নট সমান কি, অন। এই যে এই অনুসিদ্ধান্তটা আমরা এখান থেকে এটা প্রমাণ করতে পারি। তো তোমরা এখানে দুইটা সূত্র শিখলে মূলত, একটা হলো এ টু দি পাওয়ার এম বিয়োগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন, আর একটা হলো এ নট, অর্থাৎ এর উপরে যখন 0 হবে তখন 1 কিভাবে হয়, আমরা এরকম থাকলে, এরকম টাইম যখন আসবে তখন কিন্তু আমরা এইভাবে লিখবো। তো এটা কিভাবে হয় এটা আমরা দেখলাম। যখন আমরা গুণ করেছিলাম তখন গুণের সময় আমরা চিহ্নগুলোকে আগে গুণ করেছিলাম, ঠিক ভাগের সময়ও চিহ্নগুলোও একইভাবে ভাগ হবে। যেমন আমরা এইভাবে গুণের সময় যেমন লিখেছিলাম যে প্লাস কে প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করা হয় তাহলে প্লাস হয়, আবার মাইনাসকে মাইনাস চিহ্ন দিয়ে যদি গুণ করা হয় তাহলে প্লাস হয়, আবার প্লাসকে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস হয়। এরকম আমরা করেছিলাম। এখানে যদি এদিকে মাইনাস হয় এদিকে যদি প্লাস হয় তাও কি হবে, মাইনাস হবে। তো আমরা এই তিনটে জানলেই বুঝতে পারবো। এখন এইখানে গুণ ছিল, এই জন্য চিহ্নগুলো এরকম, অর্থাৎ প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস, মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস, প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, আর মাইনাসকে প্লাস দিয়ে গুণ করলে মাইনাস। ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রে শুধু এখানে চিহ্নগুলো গুণ ছিল, এখানে শুধু চিহ্নগুলো ভাগ হবে। অর্থাৎ যেই প্রক্রিয়াটা, যে পদ্ধতিটা গুণের ক্ষেত্রে ছিল, ভাগের ক্ষেত্রে ঠিক সেম একই রকম। আমরা যদি এখন এখানে শুধু ভাগ দিয়ে দেই, যে এখানে দিলাম ভাগ 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 ভাগ, অর্থাৎ প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে আমরা এইভাবে লিখতে পারতাম যে প্লাস ভাগ প্লাস, এখানে কোনো সংখ্যা, এখানে যদি কোনো সংখ্যা দিতে চায়, এ দিতে চায় তাহলে কি, বা এখানে যদি
যাক, সংখ্যা আমরা দিচ্ছি না, প্লাসকে প্লাস চিহ্ন দিয়ে ভাগ করলে প্লাসই হবে। আবার মাইনাসকে মাইনাস দিয়ে যদি ভাগ করি, তাহলে মাইনাস নিচে মাইনাস, তাহলে কি হবে? প্লাস হবে। আবার উপরে প্লাস নিচে মাইনাস, তখন কি হবে? মাইনাসই হবে। আবার উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে কি হবে? মাইনাস হবে। তো ঠিক চিহ্নযুক্ত রাশির ভাগ, অর্থাৎ চিহ্নযুক্ত রাশির ভাগ আমরা চিহ্নযুক্ত রাশির গুণ করেছিলাম যেরকম, ঠিক সেমভাবে চিহ্নগুলো একইভাবে গুণ হবে। তো আমরা যখন অঙ্ক করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগফল যোগ চিহ্নযুক্ত হবে, আর বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশির ভাগফল বিয়োগ চিহ্নযুক্ত হবে। এই জিনিসটা মনে রাখলে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো। তো আমরা এরপরের ভিডিওতে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করা যায় সেই ভাগটা আমরা শুরু করব। তোমাদের মূল বইয়ে যে কাজ শিরোনামে আছে, এই কাজ শিরোনামের অঙ্কগুলো দিয়ে আমরা শুরু করব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে অনুশীলনী অঙ্কগুলো করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।